নয়, নানকিন শহরে। পাঠে চন্দনা সান্যাল। নানকিন শহরে এসে গেছে আলাদিনের সেই বিরাট বাড়ি। ফাতেমা বিবিরও দুঃখের দিন শুরু হয়েছে। তিনি দিন রাত্রি আলাদিনের জন্য কান্নাকাটি করেন। দুষ্টু জাদুকর রহমান শাহজাদিকে দেখে তাকে বিয়ে করবার জন্য পাগল হয়ে উঠেছে। তারই আয়োজন সে করতে লাগলো। ফাতেমা বিবিকে সে বলল, আলাদিন মারা গেছে, তার জন্য আর দুঃখ করে লাভ নেই। বদরকে আমি বিয়ে করব, সংসারে তোমার কোনো দুঃখ কষ্ট থাকবে না। ফাতেমা বুঝতে পারলেন দুষ্ট জাদুকর সেই আশ্চর্য প্রদীপটি হাত করে এই বাড়িটাকে এখানে নিয়ে এসেছে। এই প্রদীপটি কখনো সে হাত ছাড়া করে না। রহমান যখন বেরিয়ে যায় তখন ফাতেমা তন্ন তন্ন করে ঘরের সব জায়গা খোঁজেন, কিন্তু প্রদীপটা কোথাও পান না। দুষ্ট জাদুকর লম্বা আলখাল্লার মতো যে জামাটা পরে তার পকেটে সব সময় রেখে দেয় প্রদীপটি, পাছে সেই প্রদীপ কেউ নিয়ে যায়। সেই জন্য কোনো ঘরে কারুর কাছে সে ঘুমায় না, আলাদা একটি ঘরে ঘুমায়, ভালো করে দরজা বন্ধ করে দেয়। এ বাড়ির কাউকে রহমান বিশ্বাস করে না, কেউ তার কাছেও যায় না। শুধু ওয়াচন তার কাছে ঘুরঘুর করে, টুকটাক তার কাজ করে দেয়, বকশিশও পায়। একদিন রহমান ফাতেমা বিবিকে বলল, 3 দিন আমি সময় দিলাম তোমাদের, 3 দিনের মধ্যে আমার সঙ্গে শাহজাদির বিয়ে দিতে হবে, নইলে তোমাদের সবাইকে মেরে ফেলবো। ফাতেমা বিবি বললেন, তুমি আমাদের পিকিং শহরে নিয়ে চলো, শাহজাদি তো আমাদের মেয়ে নয়, আমি নিজে সুলতানকে রাজি করিয়ে তোমার সঙ্গে তার বিয়ে দেব। রহমান বলল, আমি অত বোকা নই, তুমি চালাকি করলে আমি বাড়িটাকে নিয়ে যাব আরো অনেক দূরে আফ্রিকায়, তুমি রাজি হয়ে যাও, নইলে তোমাদের বিপদ ঘটবে। ফাতেমার জীবন থাকতে রহমানের সঙ্গে শাহজাদির বিয়ে দিতে রাজি হতে পারেন না, তাই নানা রকম অজুহাত দেখাতে থাকেন। একদিন বললেন, বৌমা একটা সিন্নি দেবেন দরগায়, 7 দিন তাকে দিনের বেলা উপোস থাকতে হবে। সিন্নি দেওয়া হয়ে গেলে আর বিয়ে করতে তোমার বাধা থাকবে না, একটু ধৈর্য ধরো রহমান। রহমান বলে, বেশ, 7 দিন পার হয়ে গেলে কিন্তু আর কোনো অজুহাত শুনবো না, তখন আমি শাহজাদিকে বিয়ে করবই। ফাতেমা বলেন, তখন আমি আর কোনো বাধাই দেব না। রহমান দিন গুনতে থাকে। ফাতেমা একদিন বলল, বাবা রহমান, দিন তো এগিয়ে আসছে, আমাদের সমাজে বিয়েতে অনেক কিছু নিয়ম আছে, সেগুলি মানতে হবে। রহমান বলল, বেশ, কি করতে হবে বলো। ফাতেমা বলল, 7 নদীর জল লাগবে, 21 রকম গাছের পাতা লাগবে, আর লাগবে 7 রাজার দেশের মাটি। রহমান বলল, বেশ, তাই আমি এনে দেব, আমার অসাধ্য কিচ্ছু নেই। কিন্তু 2 দিন কাটতে না কাটতেই রহমানের মনে কেমন যেন একটা সন্দেহ হলো। সন্ধ্যা বেলা বাড়ি ফিরেই চেঁচামেচি শুরু করলো রহমান। ফাতেমাকে ধরে মারতে লাগলো সে, বলল, তুমি আমাকে ভাওতা দিচ্ছ, তোমাকে আমি মেরে ফেলবো। ওয়াচন অনেক কষ্ট করে ফাতেমাকে মারের হাত থেকে বাঁচালো। টিঙ্কি বাদরও কম নয়, ফাতেমাকে মারতে দেখে সেও চেঁচামেচি করে লাফিয়ে পড়লো রহমানের ওপর, আছড়ে কামড়ে তাকে পাগল করে তুললো। এই সব ঝামেলায় রহমানের ভয়ানক মাথা ধরে গেল। সে ওয়াচনকে বলল, ওয়াচন, যা তো ইউনানি থেকে হাকিমকে নিয়ে বলে মাথা ধরা দাওয়াই নিয়ে আয়, এই নে টাকা, খুব তাড়াতাড়ি আসবি। কত দামের মুদ্রা সে দিল তা নিজেই খেয়াল করলো না, ব্যথায় তার মাথা টনটন করছে। ওয়াচন বেরিয়ে গেল। ইউনানি দোকানে গিয়ে হাকিমের কাছে ওষুধ চাইল মাথা ধরার। পুরো হাকিম বললেন, একটু বসো, ওষুধ তৈরি করে দিচ্ছি। ওয়াচন বুঝতে পারলো হাকিম খুবই ভালো, তাই সে বলল, মৌলানা সাহেব, আমাদের কর্তা খুবই বদমেজাজি, হঠাৎ রেগে যান, বাড়ির লোককে মারধর করেন, একটা এমন দাওয়াই দিতে পারেন যাতে সে বেশিক্ষণ ঘুমিয়ে থাকে। হাকিম বললেন, সেই দাওয়াই আমার তৈরি করাই আছে, কিন্তু তার জন্য বেশি টাকা লাগবে।
রহমান 10 ইউনানের একটা মুদ্রা ওয়াচনকে দিয়েছিল, সেটাই সে হাকিমকে দেখালো। বলল, এই টাকার মধ্যে হয়ে যাবে তো? এত দামি মুদ্রা দেখে চোখ চক জল করে উঠল বুড়ো হাকিমের। বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব হবে। 2 রকমের ওষুধ নিয়ে ওয়াচন বাড়ি ফিরে এলো। এসে দেখলো রহমান আবার ফাতেমা বিবিকে মারধর করতে শুরু করেছে। ফাতেমা ও বিবিও বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছেন। ওয়াচনকে দেখে রহমান বলল, আমার দাওয়াই এনেছিস? জলে মিশিয়ে তাড়াতাড়ি ওষুধটা দে, নইলে আমার মেজাজ আরো চড়ে যাবে, সবাইকে মারবো। ওয়াচন বলল, খুব ভালো দাওয়াই এনেছি, এক্ষুনি আপনার মাথা ধরা সেরে যাবে বলে সে 1 গ্লাস জলে 2টো ওষুধই একসঙ্গে মিশিয়ে রহমানকে খেতে দিল। এদিকে রহমান উত্তেজনার বশে ঢক ঢক করে 1 গ্লাস ভর্তি ওষুধ খেয়ে আবার মারতে গেল ফাতেমাকে। বলল, ওই মেয়েটাই যত নষ্টের গোড়া, ওর জন্যই আমি শাহজাদিকে বিয়ে করতে পারছি না। ফাতেমার ওপর হাত তুলতে গিয়েই রহমান বাধা পেল ওয়াচনের কাছে। পুরো পুজো ওয়াচনের গায়ে যে এত শক্তি আছে তাকে জানতো। এবার সোজা হয়ে দাঁড়ালো ওয়াচন। রহমানের সঙ্গে তার জোর লড়াই চলতে লাগলো। ওদিকে বাদর টিঙ্কি লাঠি মার খেয়ে লাফাতে লাফাতে চলে গেছে অনেক দূরে। সে ভেবেছে আর এই বাড়ি মুখো কোনোদিন হবে না। আলাদিন নেই, কার কাছে সে থাকবে? কিন্তু গাছের ওপর আর বাড়ির ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলতে গিয়েই হঠাৎ সে থমকে গেল। দেখতে পেল ঘোড়ায় চড়ে ছুটে চলেছে এক ঘোর সওয়ার। লোকটা যেন তার চেনা। আরে, এই যে আলাদিন! টিঙ্কি গিয়ে বসলো আলাদিনের ঘাড়ে। ঘোড়া ছুটে চলা আলাদিনের চলা বন্ধ হয়ে গেল। সে পরম আদরে টিঙ্কিকে বুকে টেনে নিয়ে বলল, টিঙ্কি টিঙ্কি, তোরা কোথায় আছিস? কোথায় আমার মা? টিঙ্কি পথ দেখিয়ে আলাদিনকে নিয়ে এলো সেই বাড়িতে। কাছে সেই নিজের বাড়িটা চিনতে পারলো আলাদিন। টিঙ্কিও সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে গিয়ে ঢুকলো। তখন ঘরের ভেতর হুলস্থুল কাণ্ড চলছে। ফাতেমা, শাহজাদি ও তার সখীরা ভয়ে চিৎকার করছে, আর ওয়াচনের সঙ্গে রহমানের চলছে মল্লযুদ্ধ। এবার আলাদিনও সেই লড়াইয়ে যোগ দিল। ওয়াচনকে ছেড়ে রহমান আলাদিনকে নিয়েই লড়াইয়ে মেতে উঠল। সে চেঁচিয়ে বলল, শয়তান, তুই আমাকে ফাঁকি দিয়ে এত সব ধন দৌলত করেছিস, বিয়ে করেছিস সুলতানের মেয়েকে, তোকে শেষ করব। রহমান ঝাঁপিয়ে পড়ল আলাদিনের ওপর, কিন্তু তখন ওষুধের ক্রিয়া শুরু হয়ে গেছে। নিস্তেজ হয়ে পড়েছে রহমান পড়ে যেতে ওয়াচন তার বুকের ওপর উঠে বসে তার গলাটা চড়ে 2 হাতে চেপে ধরলো। বলল, এবার মর শয়তান, মর। সত্যি রহমান মরে গেল। আলাদিন রহমানের আল্লাহ খাল্লার পকেট থেকে বের করলো সেই আশ্চর্য প্রদীপ। আনন্দে চেঁচিয়ে বলল, পেয়েছি পেয়েছি। কিন্তু ওয়াচনের দিকে তাকিয়ে আলাদিন অবাক হয়ে গেল। তার মাথার পরচুলা খুলে গেছে, বেরিয়ে পড়েছে কালো চুল। সোজা হয়ে সে দাঁড়িয়ে আছে আলাদিনের সামনে। আলাদিন চমকে উঠে বলল, কে কে তুমি? ওয়াচন বলল, আমি খাজাউল। আমার ওপর তোমরা রাগ করেছিলে, কিন্তু সত্যি আমি বেঈমানি করিনি। আলাদিন খাজাউলকে বুকে জড়িয়ে ধরল। বলল, তোমার আর টিঙ্কির জন্যই আমি আমার মা, শাহজাদি আর সবাইকে ফিরে পেলাম। এদিকে তখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আলাদিন প্রদীপটা মেঝের ওপর ঘষতেই দৈত্য এসে হাজির হলো। বলল, হুজুর, কি করতে হবে হুকুম করুন। আলাদিন বলল, আমাদের এই বাড়িটাকে আবার সেই পিকিং শহরে আগের জায়গায় নিয়ে চলো। পথে যে কোনো জায়গায় এই দুষ্টু জাদুকরের মরা দেহটাকে ফেলে দিও। বাড়িটা আবার উড়ে চললো আকাশ পথে। উজির মারা যাবার পর আলাদিনই উজিরের কাজ করতে লাগলো। সুলতানের অবর্তমানে সেই হবে এই রাজ্যের সুলতান।